নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা চাপ দিচ্ছেন এবং সেই চাপ দিতে তিনি সমর্থ হয়েছেন মোদী সরকারকে, সেটা কোথাও গিয়ে একদম স্পষ্ট দিনের আলোর মতন। তার কারণ চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশটাকে নিয়ে যে বেশ খানিকটা সচেতন, অন্তত নীতিশ কুমারের অবস্থা দেখার পর থেকে সেটা বলাই যায়। তার কারণ এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর যে স্টেট অন্ধ্রপ্রদেশ, সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে অমিত শাহ তাকে বেশ খানিকটা প্রেশারাইজ করা হয়েছে, সেটা এই মুহূর্তে উঠে আসছে। তার কারণ আপনাদেরকে জানাই, সামনেই রয়েছে রাজ্যসভার নির্বাচন এবং সেই রাজ্যসভার নির্বাচনের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ থেকে 4টি রাজ্যসভা সিট ফাঁকা হচ্ছে এবং সেই 4টি রাজ্যসভা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি নিজেদের পক্ষ থেকে একজনকেও পাঠাচ্ছে না। আমরা জানতাম যে অন্তত একজনকে কিন্তু রাজ্যসভায় অন্ধ্রপ্রদেশ থেকে ভারতীয় জনতা পার্টি পাঠাবে, বাকি 3জনকে টিডিপি পার্টির পক্ষ থেকে পাঠানো হবে। কিন্তু সেই জায়গাটাও কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডু একদম ক্যাপচার করলেন, কন্ট্রোল করলেন এবং যেটা দেখা গেল এন্ড অফ দ্য ডে, যে অমিত শাহ তার মতন একদম চাণক্য বুদ্ধি নিয়েও কিন্তু রাজ্যসভাতে এই তাদের যে সমীকরণ, একদম জোট সমীকরণ, সেই সমীকরণের ভিত্তিতেই চন্দ্রবাবু নাইডু এবং অন্য আরেকটি দল জনসেনা, যাদের নাম, তাদের মধ্যে এই 4টে সিট কিন্তু ডিস্ট্রিবিউট করতে বাধ্য হলেন। এবং কোথাও গিয়ে এই মুহূর্তে সিজেপি পার্টি, যেটা অর্থাৎ ককরোচ জনতা পার্টি, জেন জি মুভমেন্ট, সেটাকেও যেভাবে চন্দ্রবাবু নাইডু সমর্থন করেছেন, সেখান থেকে কিন্তু কোথাও এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে অমিত শাহ চাপে পড়েছেন। তার কারণ এই সিজেপি পার্টি তাদের যে দাবিগুলো, সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডুর দাবি এবং চন্দ্রবাবু নাইডুর যারা মুখপাত্র আছেন তারা বারংবার বলছেন এটাকে সংবেদনশীলতার সঙ্গে দেখা দরকার। কারণ এদের যে দাবিটা, সেটা একদম সরাসরি যুবকদের হতাশার একটা এফেক্ট, যুবকদের হতাশার একটা বহিঃপ্রকাশ। সুতরাং সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। এবং অন্যদিকে এই চন্দ্রবাবু নাইডুর পার্টি যেহেতু এই ধরনের শর্ত চাপাচ্ছে, সেই জায়গা থেকে একদম অমিত শাহ, নরেন্দ্র মোদী তাদের নতুন টার্গেট একদম পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দল, যাদের কিন্তু 29জন সাংসদ রয়েছে, তাদের দল ভাঙানোর একটা চেষ্টা চলছে সংসদে। ইতিমধ্যে আমরা আপনাদের সেই খবর জানিয়েছি। সম্পূর্ণটা দেখুন শেষ অবধি। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জানাই এই মুহূর্তে যে চন্দ্রবাবু নাইডু তার যে টিডিপি পার্টি, সেই টিডিপি পার্টির পক্ষ থেকে 3জন এবং জনসেনা বলে একটি দল, অন্ধ্রপ্রদেশেরই আঞ্চলিক দল, সেখান থেকে একজন যাচ্ছেন কিন্তু রাজ্যসভার মেম্বার হিসেবে। মোট 4টি সিট এবং সেই যে টোটাল অন্ধ্রপ্রদেশের যদি সমীকরণটা আপনাদেরকে বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অন্ধ্রপ্রদেশের টোটাল বিধানসভা সিটের সংখ্যা হচ্ছে 175 এবং সেই 175-এর মধ্যে টিডিপি পার্টি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 135-এ দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে জনসেনা 21-এ দাঁড়িয়ে আছে। অথচ যে জনসেনার একজন সদস্য যাচ্ছেন, সেই একজন সদস্যর মতন কিন্তু তাদের জনসেনার নিজস্ব যে বিধায়ক, সেটা নেই, সেই সংখ্যাটা নেই। তার কারণ যে টিডিপি দলের এই যে 175টা সিট, সেই অনুযায়ী ভোটাভুটিটা হয়, সেই অনুযায়ী ভোটদান পর্বটা হয় এবং সেই ক্ষেত্রে একজন রাজ্যসভার এমপি চুজ করতে গেলে 36 জনকে ভোট দিতে হবে। যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 22 জন, 20 থেকে 22 জন, ঠিক সেই জায়গায় এই রাজ্যসভা সিটের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে 36 জন এমএলএ পিছু একজন করে এমপি ক্যালকুলেটেড হবেন এবং সেই জায়গা থেকে 36x4 যদি করা হয়, তাহলেও সংখ্যাটা কিন্তু দাঁড়ায় 144। তো সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু বিজেপির হাতে একটা সুযোগ ছিল যে জনসেনা তাদেরকে একটা সিট না দিয়ে নিজেদের পক্ষে একটা সিট নেওয়া, কিংবা চন্দ্রবাবু নাইডু তাদেরকে 2টো সিট দিয়ে নিজেদের পক্ষে একটা সিট নেওয়া, কিন্তু কোনোটাই কিন্তু করতে পারলেন না এবং সম্পূর্ণ জনসেনাকে দিতে হবে একটা সিট রাজ্যসভাতে। সেটা একদম চন্দ্রবাবু নাইডু রীতিমতন বার্গেনিং করে অমিত শাহের সঙ্গে কিন্তু এই বিষয়টার সামনে এসেছে এবং সেই জায়গাটা একদম সরাসরি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে চন্দ্রবাবু নাইডু 16 জন লোকসভার সাংসদ না থাকলে কিন্তু একদম এই সরকার, মোদী সরকার বেকায়দায় পড়বে এবং বেকায়দায় পড়বে যে এমন ভাবেই যে সম্পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তারা টিকে থাকতে পারবে না। এবং অবশ্যই চন্দ্রবাবু নাইডুকে আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি যে বিভিন্ন ভাবে ভোটে যে অঙ্ক, সেটা খুব ভালোভাবে তিনি বুঝতে পারেন, খুব ভালোভাবে তিনি একদম ক্যালকুলেশন করতে পারেন যে তারা ছাড়া
নরেন্দ্র মোদী সরকার টিকবে না। তারা নরেন্দ্র মোদীর চেয়ারের একটা পায়া হিসেবে রয়েছেন। রাজ্যসভার ভোট যখন এইভাবে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দখল করলো, তখন কিন্তু একদম সরাসরি আমরা যেটা দেখতে পেলাম, অপারেশন লোটাস কিন্তু একদম অ্যাক্টিভেট করতে কোথাও গিয়ে শুরু করে দিয়েছেন অমিত শাহ। এবং অবশ্যই এই মুহূর্তে যে জায়গাটায় আবারও ধাক্কা খাচ্ছেন অমিত শাহ, সেটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যদি 29 জন সাংসদের মধ্যে অ্যাটলিস্ট 20 জনকে না নিয়ে যেতে পারেন তারা নিজেদের দিকে, তাহলে কিন্তু দলত্যাগ বিরোধী আইন তাদের উপর লাগু হবে, এবং যেটার ফলে কিন্তু ভারতীয় জনতা পার্টির খুব একটা লাভ হবে না। যেটা আমরা দেখলাম আম আদমি পার্টির ক্ষেত্রে 10 জনের মধ্যে 7 জন চলে গেল ছেড়ে, তাই জন্য তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনটা লাগু হলো না। কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনটা কিন্তু লাগু হবে যদি 20-র কম সংখ্যাটা যায়, অর্থাৎ 29 জন এমপির মধ্যে 20 জনের কম যদি নিয়ে যায় ভারতীয় জনতা পার্টি, তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনটা তাদের বিরুদ্ধে লাগু হবে এবং এমপি শিপটাও তাদের চলে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত যা খবর বেরিয়ে আসছে, 13 থেকে 16 জন বিজেপির টাচে রয়েছে, কিন্তু তাতে কি খুব একটা লাভ হবে? তারা নিজেদেরকে আসল তৃণমূল বলে কি দাবি করতে পারবে? সেটা কিন্তু হবে না। পশ্চিমবঙ্গ বিধানসভার ক্ষেত্রে যেটা হলো 52-র বেশি সংখ্যায় যদি তারা যেতেন আলাদা হয়ে, ঠিক তেমন ভাবে তারা কিন্তু নিজেদের আসল তৃণমূল বলে দাবি করতে পারছেন, তাই জন্য তাদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন সেটা লাগু হচ্ছে না। তারা নিজেদেরকে বলতে পারছেন যে আমরাই আসল তৃণমূল, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সরাসরি একদম দলত্যাগ বিরোধী আইনটা লাগু হয়ে যাবে। তো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কিন্তু এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু একদম 8ই জুনের যে একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকটা, সেই বৈঠকের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তারা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে গিয়েছেন, দেখা করেছেন এবং সেখানে তাদের কুশল বিনিময় হয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আগামী 8ই জুনের যে মিটিং, সেখানে একদম হাজির করতে পারেন কিনা, সেদিকে যেমন আমাদের নজর থাকবে, ঠিক তেমন ভাবেই কিন্তু এই মুহূর্তে অপারেশন লোটাস সেটা কতটা ঠিক তৃণমূল কংগ্রেসের উপর অ্যাক্টিভেটেড হয়। যা শোনা যাচ্ছে কাকলি ঘোষ দস্তিদার তার নেতৃত্বে এই মুহূর্তে পরিষদীয় তৃণমূল কংগ্রেস দল একদম লোকসভার স্পিকার ওম বিড়লা তাকে একটা চিঠি দিতে পারে যে তারাই আসল তৃণমূল, কিন্তু সেই সংখ্যাটা কত এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। কিন্তু 20-র কম যদি সংখ্যাটা হয়, তাহলে কিন্তু আদপে কোনো লাভ হবে না। সেই জায়গাটাও একটা বিষয়। অন্যদিকে একদম টিডিপি পার্টি তাদের পক্ষ থেকে সম্পূর্ণভাবে যেভাবে চাপ দিচ্ছে, বেশ খানিকটা চাপেরই পরিস্থিতি তৈরি হচ্ছে। তার কারণ এর আগেই দক্ষিণ ভারতকে নিয়ে বারংবার হোঁচট খেতে হয়েছে অমিত শাহকে। তার কারণ আমরা দেখতে পেয়েছি যে কেরালায় 3টে মাত্র সিট বিজেপির, আর তামিলনাড়ুতে মাত্র 1টা সিট পেয়েছে সম্পূর্ণ বিধানসভার নিরিখে। তাই তামিলনাড়ু বা কেরালার থেকে খুব একটা সুখকর রেজাল্ট যে বিজেপি এখনো করার মতন জমি শক্ত হয়নি, সেটা তো তারা বুঝতেই পারছে। এবং অন্যদিকে আন্নামালাই সহ এই মুহূর্তে যা তামিলনাড়ুতে খবর উঠে আসছে, প্রদেশ অধ্যক্ষ এবং তার সঙ্গে সচিব তারাও কিন্তু ইস্তফা দিয়েছে। সম্পূর্ণভাবে একটা নতুন প্রেক্ষিত তৈরি হচ্ছে। দক্ষিণ ভারতে বিজেপি কিন্তু কখনোই বিশেষ শক্তিশালী ছিল না, এবং সেই শক্তি যতটাই ছিল সেই শক্তি এখন কমছে আরো ধীরে ধীরে। এবং অন্যদিকে একদম অন্ধ্রপ্রদেশ, সেখানেও তাদের জোট সঙ্গী থাকলেও জোট সঙ্গীর ওপরেই এখনো পর্যন্ত সম্পূর্ণ বিজেপিকে নির্ভর করতে হচ্ছে। রাজ্যসভার যে সিট বন্টন হলো, সেটা কিন্তু তার একটা প্রত্যক্ষ নিদর্শন। আপনারা সামগ্রিকতার প্রেক্ষিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই মুহূর্তে না হলেও কয়েক মাসের মধ্যে কি অন্ধ্রপ্রদেশ বিজেপির যে এনডিএ জোট সেটা ছেড়ে যেতে পারে? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।